গ্রেটার ইসরায়েল নেতানিয়াহুর সেই ভয়ঙ্কর পরিকল্পনা, যেখানে থাকবে না কোনো ফিলিস্তিন, দখল হবে সিরিয়া, জর্ডান, লেবানন, মিশরের কিছু কিছু অঞ্চল, কায়েম হবে জায়নবাদী শাসন। ঠিক সেই পথেই এগিয়ে ইরান যুদ্ধের সুযোগে স্বাধীন দেশ লেবাননের নিজের থাবা বসিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের প্রায় 1500 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে, যা লেবাননের মোট ভূখণ্ডের প্রায় 10% থেকে 15%। গাজার মতো নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। সেখানকার বাসিন্দারা হয় নিহত হয়েছেন, নয়তো পালিয়ে গেছেন। বিশ্লেষকরা আশঙ্কা করছে ঠিক গাজার কায়দায় দক্ষিণ লেবাননের ভূখণ্ড ইসরায়েল দখল করতে পারে, যেখানে গড়ে উঠবে ইসরায়েলিদের বসতি। মধ্যপ্রাচ্যের বুকে হবে কথিত 3000 বছর আগের ইহুদিদের প্রমিস ল্যান্ড। ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বৈশ্বিক সন্দেহের কেন্দ্রে রয়েছে গ্রেটার ইসরায়েল ধারণা। ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে এটি বাইবেলের প্রতিশ্রুত ভূমিকে বোঝায়, যার সীমানার মধ্যে দক্ষিণ লেবাননও পড়ে। জেনেসিস 15:18-তে উল্লেখিত মিশরের নদী থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডের ব্যাখ্যা অনুযায়ী লেবানন পুরোপুরি এই আদর্শ মানচিত্রের অন্তর্ভুক্ত। মার্চ থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, অথচ প্রথমে বলা হয়েছিল এই অভিযান শুধু নিরাপত্তার জন্য, অর্থাৎ সীমান্তে শান্তি ফিরিয়ে আনার জন্য। কিন্তু এখন পরিস্থিতি দেখে বিশ্লেষকরা বলছেন, বিষয়টি শুধু অস্থায়ী যুদ্ধবিরতিতে থামছে না। এই নিরাপত্তা বাফার জোন নামের আড়ালে দক্ষিণ লেবাননে দীর্ঘমেয়াদী দখলের একটি পরিকল্পনা থাকতে পারে। ঠিক এখানেই উঠে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকের মতে এর পেছনে শুধু সামরিক কৌশল নয়, বরং নেতানিয়াহুর মাথায় পুরনো একটি আদর্শিক চিন্তাও কাজ করছে, যা এখন আরব ইসরায়েলের রাজনীতিতে খুবই গুরুত্ব পাচ্ছে। তাই এখন প্রশ্নটা শুধু এই নয় যে যুদ্ধ কবে শেষ হবে, বরং এটি কি সেই দীর্ঘদিনের আলোচিত গ্রেটার ইসরায়েল ধারণার প্রকল্পের সূচনা কিনা, এটিই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গাজার মতো এখানেও সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে লেবাননের সাধারণ মুসলিমদের। দক্ষিণ লেবাননের বহু এলাকা ধ্বংস হয়ে গেছে, হাজার হাজার মানুষ আহত ও নিহত হয়েছে, শত শত মানুষের মৃত্যুর খবর এসেছে। সবচেয়ে বড় বিষয় হলো প্রায় 10 লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। অনেক গ্রাম এখন একেবারে জনশূন্য। সবচেয়ে ভয়াবহ হামলা ঘটে 10 এপ্রিল, যেদিন একদিনেই 300-র বেশি মানুষ নিহত হন বলে দাবি করা হয়। 2 মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় 2100 জন লেবানিজ নিহত, 7000-এর বেশি মানুষ আহত। এই পরিস্থিতিতে দক্ষিণ লেবানন কার্যত বড় ধরনের মানবিক সংকটের মধ্যে পড়েছে। ইতিহাস বলছে বহু আগে থেকে লেবাননে আগ্রাসন চালিয়ে আসছে, কিন্তু সেসবের সাথে বর্তমান ঘটনার মৌলিক তফাৎ আছে। 2026 সালের এই আগ্রাসনকে 1982 সালের অপারেশন পিস ফর গ্যালিলির সঙ্গে তুলনা করলে ইসরায়েলের কৌশলগত রাজনীতি বিবর্তনের একটি স্পষ্ট পার্থক্য দেখা যায়। 1982 সালে এরিয়াল শারনের নেতৃত্বে ইসরায়েলি আগ্রাসনের মূল লক্ষ্য ছিল রাজনৈতিক। তেল আবিব চেষ্টা করেছিল বশির জেমায়েলের নেতৃত্বাধীন ম্যারোনাইট খ্রিস্টান গোষ্ঠীর সঙ্গে জোট গড়ে বৈরুতে একটি ইসরায়েলপন্থী সরকার প্রতিষ্ঠা করতে। তখনকার লক্ষ্য ছিল লেবাননকে একটি আনুষ্ঠানিক শান্তি অংশীদার বানানো, যদিও জেমায়েলের হত্যাকাণ্ডের পর সেই কৌশল ভেঙে পড়ে। এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শেষ পর্যন্ত ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে দীর্ঘ প্রায় 18 বছর ধরে সামরিক উপস্থিতি ও নিয়ন্ত্রণ বজায় রাখতে বাধ্য হয়। অন্যদিকে 2026 সালের যুদ্ধ আর রাজনৈতিক প্রকৌশলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরোপুরি ভৌগোলিক ও ভৌত আধিপত্যে রূপ নিয়েছে। ইসরায়েল এখন লেবানন পরিচালনার জন্য স্থানীয় মিত্র খুঁজছে না, বরং দক্ষিণ লেবাননে তথাকথিত গাজা মডেল প্রয়োগ করছে। এই মডেলের মধ্যে রয়েছে গ্রাম ও অবকাঠামোর পদ্ধতিগত ধ্বংস, যাতে মূল জনগোষ্ঠী আর সেখানে বসবাস করতে না পারে। এটি 1980-র দশকের তুলনায় আরও কঠোর একটি নিয়ন্ত্রণ কৌশল, যার মূল লক্ষ্য এই এলাকাকে স্থায়ীভাবে খালি করা। এই পদ্ধতির পার্থক্য কৌশলগত স্থানগুলো, যেমন হারমুন পর্বত ও নাবাতিয়েহ অঞ্চলের নিয়ন্ত্রণেও স্পষ্ট। আগে যেখানে ভূখণ্ড দখল ছিল অস্থায়ী দর কষাকষির হাতিয়ার, এখন প্রতিটি দখলকৃত জমিতে স্থায়ী সেনা অবকাঠামো নির্মাণ এবং বেসামরিক জমির নথি ধ্বংস করা হচ্ছে। 1982 সালের ব্যর্থতা থেকে ইসরায়েল যেন শিখেছে যে লেবাননের রাজনীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই এখন লক্ষ্য তার ভূগোলকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা। 2026 সালে সামরিক বাহিনী মোতায়েনের পরিমাণও অনেক বড়। রিজার্ভ বাহিনী সহ প্রায় 6,43,000 সেনা একাধিক ফ্রন্টে নিয়ন্ত্রণ নিশ্চিত করছে। আকাশে একচেটিয়া আধিপত্য ইসরায়েলকে শত্রুপক্ষের যোগাযোগ ও সরবরাহ কেন্দ্রগুলো
অত্যন্ত নিখুঁতভাবে ধ্বংস করার সুযোগ দিচ্ছে। এই কৌশল একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে, দুর্বল প্রতিবেশীদের সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে নয়, বরং অস্ত্রের নিয়ন্ত্রণে ফাঁকা অঞ্চল তৈরি করেই নিরাপত্তা নিশ্চিত করা। এর আগে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ স্পষ্টভাবে বলেছেন, ইসরায়েলের নতুন আন্তর্জাতিক সীমানা দক্ষিণ লেবাননের লিতানি নদী পর্যন্ত হওয়া উচিত। এটি কেবল অভ্যন্তরীণ রাজনীতির বক্তব্য নয়, বরং মাঠ পর্যায়ে বাস্তবায়িত একটি নির্দেশনা। তার মতে এই সীমান্ত পরিবর্তন একটি নতুন বাস্তবতা, যা সংঘাতের পর আন্তর্জাতিক সম্প্রদায়কে মেনে নিতে হবে। ইসরায়েল সামরিকভাবে নিয়ন্ত্রিত লেবাননের এলাকায় ইহুদি বসতি স্থাপনের প্রচারণা চালাচ্ছে। গ্রেটার ইসরায়েলের সমর্থকদের কাছে লিতানি নদী শুধু সামরিক প্রতিরক্ষা লাইন নয়, এটি একটি ধর্মীয় সীমানা। 2024 সালের শেষ দিকে সিরিয়ায় আসাদ শাসনের পতন একটি ক্ষমতার শূন্যতা তৈরি করে, যা ইসরায়েল কাজে লাগিয়েছে। সিরিয়ার অন্তর্বর্তী সরকার, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে জয়েন্ট ফিউশন মেকানিজমের মাধ্যমে নতুন নিরাপত্তা সমন্বয় প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে উত্তরের ফ্রন্টে তেল আবিব এখন অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছে। এটি তথাকথিত প্যাক্স ইসরায়েলিকা, একটি আঞ্চলিক ব্যবস্থা যেখানে নিরাপত্তা সম্পূর্ণভাবে ইসরায়েলি সামরিক শক্তি দ্বারা নির্ধারিত। বর্তমানে লেবানন প্রায় রাষ্ট্র ব্যর্থতার দ্বার প্রান্তে। 10 লাখ বাস্তুচ্যুত মানুষের চাপ এবং 2028 সাল পর্যন্ত সংসদীয় নির্বাচন স্থগিত হওয়ায় বৈরুতের কেন্দ্রীয় কর্তৃত্ব দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য দক্ষিণে কার্যত সংযুক্তিকরণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে। স্থায়ী যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টা এখন অচলাবস্থায়, কারণ ইসরায়েল এমন শর্ত দিচ্ছে যা লেবাননের সার্বভৌমত্বের মূলকে আঘাত করে, যেমন বিমানবন্দর ও সমুদ্র বন্দরের নিয়ন্ত্রণ। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সম্ভাব্য সমর্থনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপ না থাকলে দক্ষিণ লেবাননের দখল মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রে স্থায়ী রূপ নিতে পারে। লেবাননকে হয় এই নতুন ব্যবস্থায় একটি নিরাপত্তা নির্ভর রাষ্ট্র হিসেবে প্রবেশ করতে হবে, না হয় আরও অভ্যন্তরীণ ভাঙনের ঝুঁকি নিতে হবে। সব মিলিয়ে লিতানি নদী এখন শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি লেবাননের সার্বভৌমত্বের পতন এবং গ্রেটার ইসরায়েল ধারণার উত্থানের প্রতীক। বিশ্বের নীরবতার মধ্যে লেভান্ট অঞ্চলের সীমানা আগুন ও কংক্রিট দিয়ে পুনরায় আঁকা হচ্ছে। যুদ্ধ শেষ হলেও এর প্রভাব বহু বছর ধরে থাকবে মানুষ, রাষ্ট্র এবং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর। কেননা যুদ্ধের ধোঁয়া একসময় কেটে যায়, কিন্তু তার আঁচে বদলে যাওয়া মানচিত্র প্রজন্মের পর প্রজন্ম বহন করে।